ভাইয়া ভাইয়া, কি খবর সোহেল? ভাইয়া, আমি যে পুলিশ ইন্টারভিউ দিয়েছিলাম তাতে অ্যালাউ হয়েছি। শাবাশ, এই না হলে আমার ছোট ভাই। আয় আয় আয়, তুই বস, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। ভাইয়া ভাইয়া, ছোট ভাই আমার রেজাল্ট আউট হয়েছে। তোর রেজাল্ট আউট হয়েছে? আমিও পুলিশ অ্যালাউ হয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। 4 মার্ক 5টা লেটার। শাবাশ কবিতা, ভেরি গুড। এই না হলো আমার ছোট বোন। ওর মতো ছাত্রী পাবে স্টার মার্ক। নিশ্চয় রেজাল্ট শিটে কোনো ভুল হয়েছে। হয়েছে। তোর মতো ভীতু অ্যালাউ হয়েছিস পুলিশে, এর কোনো যোগ্যতা আছে তোর? তবে রে দেব এক থাপ্পড়। ছোট ভাইয়া ভালো হবে না বলছি। এখন কেমন লাগে? হয়েছে হয়েছে, তোর রেজাল্ট ভালো হয়েছে। ভাইয়া, তুমি যদি রাগ না করো একটা কথা বলবো? আমি না মেডিকেল কলেজে ভর্তি হতে চাই। মেডিকেল কলেজ? না বাবা, ওখানে অনেক খরচ, যথেষ্ট লেখাপড়া হয়েছে, আর দরকার নেই। এবার ঘরের কাজ শিখে নি, আসলে মেয়েদের যেটা দরকার। না মা, কবিতা এত ভালো রেজাল্ট করেছে, ওর এই স্বপ্ন আমি ধ্বংস হতে দেব না। থ্যাংক ইউ ভাইয়া, সত্যি তুমি লক্ষ্মী ভাইয়া। তা আপামনি, আপনার কথা তো শুনলাম, জাহানারার খবর কি? ও আপামনির খবর ওই একই, ঠন ঠনা ঠন ঠন, বিশাল শূন্য মানে গোল্লা। স্বাগতম, সুস্বাগতম। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো। মা দেখো, সবাই কেমন আমার পিছনে লেগেছে। ফেল করেছি তাতে আমার কি দোষ? আমি তো চেষ্টা করেছি। না না, তোমার দোষ হবে কেন? তুমি এক ক্লাসে পরপর 3 বার ফেল করেছো, দোষ তো স্যারের। ভাইয়া, ওরা লেখাপড়া হবে না, একটা ভালো ছেলে দেখে বিদায় করে দাও। ঠিক ভাইয়া, ওর মতো একটা ছেলে দেখে আপুকে বিয়ে দিয়ে দাও। কবিতা, এই তোরা যা তো, যা। সোহেল, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। বাবা, তোমার সব স্বপ্ন আমি সত্যি করব বাবা। সোহেলকে পুলিশ ইন্সপেক্টর বানাবো, কবিতাকে ডাক্তার, আর জাহানারাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমাদের বংশের মর্যাদা আমি রক্ষা করব বাবা। আমার জীবন দিয়ে হলেও তোমার নাম আমি বদনাম হতে দেব না। তুমি দোয়া করো বাবা, আমাকে তুমি দোয়া করো। রাজা, কবিতা একটা পাগলের মতো কথা বললো, আর তুই তাতে সায় দিয়ে দিলি বাবা। তুই জানিস মেডিকেল কলেজে পড়াশোনা করতে কত টাকা লাগে? ও নিয়ে তুমি ভেবো না মা, আমার বোন ডাক্তার হবে, এই যে কত বড় আনন্দের কথা সে আমি জানি। যত কষ্ট হোক, কবিতার এই স্বপ্ন আমি নষ্ট হতে দেব না। বাবা, এই সংসারের জন্য সারাটা জীবন নিঃস্বার্থভাবে তুই যা করে চলেছিস, আর যদি আমার আপন বড় ছেলে থাকতো, এই সংসারের জন্য হয়তো সেও এতটা করতো না। আর যদি তোর আপন মা বেঁচে থাকতেন, গরিবদের জন্য তোর যে আত্মত্যাগ, যে দরদ, গর্বে যে তোর বুকটা ভরে যেত। আমার মা নেই তো কি হয়েছে, তুমি তো আমার মা। আমার মা বেঁচে থাকলে তোমার চেয়ে বেশি ভালোবাসতো, এ আমি বিশ্বাস করি না। কিন্তু বাবা, তোরও তো জীবন আছে, নিজেকে নিয়েও তো তোর ভাবতে হবে। মা, নিজেকে নিয়ে ভাববার সময় কোথায় আমার? বাবা সব স্বপ্ন সত্যি করব, আমার ভাই বোনগুলোকে মানুষের মতো মানুষ করে প্রতিষ্ঠিত করব। তোমার মুখে আমি হাসি ফোটাবো, তারপর তুমি আমার কথা ভেবো। আসি মা। আরে চাচা, সালাম। স্ট্যান্ডে যাচ্ছ? হ্যাঁ, কাজে যাই। সামনের মোড়ে কিছু গুন্ডা পান্ডা গন্ডগোল করতেছে, তুমি ওদিকে যাইও না বাবা, তুমি তো আবার গন্ডগোল সইতে পারো না। এদিকে এসো। ভাই শোনো, এত অস্থির হয়ে কখনো গাড়ি চালাবে না।
এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার বেবিটা কিছু ক্ষতি হতো, যাকে দিয়ে তুমি পেটের ভাত জোগাড় করো, যে তোমার জীবন বাঁচায়, সাবধান, তার যেন কোনো ক্ষতি না হয়। জি ভাইজান। আপামনি, গাড়িতে পেট্রোল নেই। Shit! কি সুন্দরী মেরে বাবা, মরে যাব। আসুন ম্যাডাম, আমার গাড়িতে আসুন। না ম্যাডাম, আমার গাড়িতে আসুন। আমার গাড়িতে আসুন ম্যাডাম। না না, আমার গাড়িতে আসুন। আমার গাড়িতে আসুন ম্যাডাম। আমার গাড়িতে আসুন। হয়েছে হয়েছে, সবাই যে যার লাইনে দাঁড়াও। হাই হ্যান্ডসাম। ও, মরে যাব। জীবনে প্রথম সে আমাকে হ্যান্ডসাম বলেছে। হ্যান্ডসাম মানে জানো? সুপুরুষ। আমি বেবিটা বের করি। আসুন ম্যাডাম, আসুন। সিট ডাউন প্লিজ। বাই বাই। বাই। হাই। আম্মা, পাপা, এই বেবি আপনাকে নিয়ে যাবে না। জানো, ওই ড্রাইভারটাকে যখন আমি হ্যান্ডসাম বললাম, লোকটা কি খুশি, একেবারে গদগদ হয়ে গেল। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আপনার মতো সুন্দরী মেয়েকে দেখে কে না স্বপ্ন দেখবে বলুন? আসলে ওই ভিড়ের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম কে ছিল জানো? কে? তুমি। ইউ আর মোস্ট হ্যান্ডসাম অ্যামং অল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে কি লেখা জানেন, হাতে কাজ না থাকলে জাপানের মানুষরা দম বন্ধ হয়ে মারা যাবে। নেশা করতে না পারলে চাইনিজরাও মরে যাবে। ব্রিটিশদের কাছ থেকে সম্মান কেড়ে নিন, ওরা মরে যাবে। আর বাঙালিরা হচ্ছে আড্ডাবাজ, কথা না বলতে পারলে সোজা দম বন্ধ হয়ে মরে যাবে। তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো। হ্যাঁ ম্যাডাম, কারণ আমি নিজে একজন বাঙালি। এসে গেছে ফুল মোহাম্মতের বাহিনী। মাসে একবার আসবে, চাঁদা না দিলে মারপিট শুরু করবে, এটাই ওদের কাজ। ওরা আসলে এলাকায় কারফিউ করে যায়, কেউ কোনো বাধা দিলে ওই লাইট পোস্টে বেঁধে পিটায়। শালা সুন্দরী তো নয়, যেন রূপের আগুন, একেবারে চিকেন, যেন কচি মুরগির বাচ্চা। কে চিজ হয় ইয়ে মাস্ট মাস্ট। তোমার সাহস নেই, তুমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারো,
কিন্তু আমাকে বাধা দিলে কেন? সোহেল ভাই আমার, কুকুর যদি তোকে কামড় দেয় তুই ওকে কামড় দিতে যাবে? ওসব ভুলে যা ভাই। জানি তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। চল তো। আয়। স্যার, এখানে 10 লক্ষ টাকার হীরা আছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার, হোটেলে পুলিশ এসেছে। প্রিয়া, বলো ড্যাড। মা, এটাকে বাসায় নিয়ে যা তো। এটা কি ড্যাড? ও কিছু না, তুই বাড়ি যা। ওকে। আপনার হোটেলে ডায়মন্ড স্মাগলিং হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আমার হোটেলে? আশ্চর্য, আমার বিশ্বাস আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন। যান, আপনারা তল্লাশি করে দেখুন প্লিজ। থ্যাংক ইউ। আই বেবি দাঁড়াও। আরে দাদা, তুমি? ম্যাম সাহেব, আপনি কোথায় যাবেন? বাসায়। উঠুন উঠুন। জানো, তোমার কথা আমার খুব মনে পড়ে। আমার কথা? কেন? তুমি সেদিন বলেছিলে বাঙালিরা যদি কথা বলতে না পারে তাহলে ওরা মরে যাবে। আসলে তুমি ঠিক সত্যি কথা বলেছিলে। তাই? হ্যাঁ। এই কি, বেবি ঘুরালে কেন? ওইদিকে মারামারি হচ্ছে। তুমি মারামারি দেখলে ভয় পাও? হ্যাঁ, ভয় পাই। গুন্ডামি, সন্ত্রাসী, রংবাজিকে আমি ঘৃণা করি। ওগুলো ভালো কাজ নয়, ওগুলো থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কি প্রশ্ন? কেমন মেয়েকে তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ করো? সাধারণ মেয়ে, বাঙালির সংস্কৃতিতে বিশ্বাসী, পরনে ঢাকাই শাড়ি, কপালে লাল টিপ। তুমি বিয়ে করেছো? না, তেমন কোনো মেয়ে আমার পিছনে লাগেনি তো তাই। কোনো মেয়ে পিছু লাগেনি তো কি হয়েছে? তুমি নিজে কোনো মেয়ে পিছু লেগে যেতে। ভুল হতো। সুখ, সম্পদ আর নারী, এর কোনোটা জোর করে পাওয়া যায় না। মজাটা হয় তখনই যখন এরা নিজেরাই এসে ধরা দেয়। মাই গড, তুমি তো দারুণ কথা বলো। কারণ আমি একজন বাঙালি। নামুন মেম সাহেব। এই নাও। ধন্যবাদ। জানো, তোমার বেবিতে জোরটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আবার দেখা হবে। জি। মেম সাহেব, মেম সাহেব, এই কি ব্যাপার, ভিতরে কোথায় যাচ্ছ? আমাকে একটু মেম সাহেবের কাছে যেতে হবে। না, আরে ভাই বুঝতে পারছেন না কেন? আমাকে যেতে হবে। এই কোথায় যাচ্ছ? মেম সাহেব, থামো। মেম সাহেব দেখুন, এই লোক জোর করে ভিতরে ঢুকে গেছে। চুপ বেটা, ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তুমি যাও। আপনি যান তো এখান থেকে, যান। কি হয়েছে রাজা? আপনি এটা ফেলে এসেছিলেন। মাই গড, থ্যাংক ইউ রাজা। তুমি জানো এর ভেতর কি আছে? হীরা, ডায়মন্ড। ওরে বাবা, আমি আসি। রাজা, এর এক টুকরো হীরের দাম কত জানো? কয়েক লাখ টাকা। সেটা জেনে আমার কোনো দরকার নেই মেম সাহেব। আমাকে ফেরত না দিয়ে এটা তো তুমি রেখেও দিতে পারতে। না মেম সাহেব, না, এত টাকার আমার দরকার নেই। অধিক অর্থ, অধিক প্রাচুর্য, দামি গাড়ি, বিশাল বাড়ি,
এসবই যন্ত্রণা বয়ে আনে। রাতে শান্তিতে ঘুমানো যায় না। মাথার ঘাম পায়ে ফেলে আমি যা রোজগার করি, আমার যা আছে তা নিয়ে আমি সুখী আছি ম্যাম সাহেব। এইভাবে আমি জীবনটা কাটিয়ে দিতে চাই। আসি ম্যাম সাহেব, খুদা হাফেজ। প্রিয়া, 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 প্রিয়া। আমার পার্সে কি খুঁজছো বাবা? এটা? হ্যাঁ মা, পার্স খালি দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। বাবা, তুমি কি হীরের ব্যবসা শুরু করেছো? এই কথা বলছিস কেন মা? এসব আমি জোগাড় করছি তোর বিয়ের জন্যে। তাহলে কেন তুমি পুলিশ দেখে হীরাগুলো আমার হাতে তুলে দিলে? কেন পুলিশ এসে ডায়মন্ড স্মাগলারের খোঁজ করছিল? প্রিয়া, মা আমার, আমি তোর বাবা। আমাকে সন্দেহ করে পুলিশের মতো জেরা করা নিশ্চিত তোর শোভা পায় না। হ্যাঁ বাবা, হয়তো তোমার কথাই ঠিক। সর্বনাশ, একটা হিনা কম কেন? প্রিয়া, এখানে 10টা হিনা ছিল, এখন দেখছি 9টা। প্রিয়া, তুমি কিসে করে এসেছো? বেবি ট্যাক্সি করে। কোন বেবি? নাম্বার কত? দেখলে চিনতে পারবে? হ্যাঁ পারবো। আকবর, তোরা প্রিয়ার সঙ্গে যা, যে করে হোক ওই বেবি খুঁজে বার করবি, তন্ন তন্ন করে সার্চ করবি। বাবা, হীরাগুলো আমি বেবিতে ফেলে এসেছিলাম। বেবির ড্রাইভার নিজে আমার হাতে হীরাগুলো পৌঁছে দিয়ে গেছে। হীরাও নিতেই পারে না। আহা মা, ও নানি, পার্স থেকে একটা হীরা ওর গাড়িতে পড়েও তো থাকতে পারে। চলো। ওই বেবিটা। নামো সবাই। আরে ভাই, কি হয়েছে ভাই? এদিকে কি হলো ম্যাম সাহেব? কি চাই ওরা? খোঁজ ভালো করে। তন্ন তন্ন করে খোঁজ। তোমাদের হিরে খুঁজতে বলা হয়েছিল, মেয়ে বলতে নয়। আরে কি করছো তোমরা? কি করছো তোমরা? তোর কাছে আমার একটাই অনুরোধ বাবা, খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পথ থেকে তুই দূরে সরে যাবি। ছাড়ো, কি করছো তোমরা? ভালো হচ্ছে না, আমি কিন্তু বাবাকে বলে দেবো। কি করলো তোমরা? বল, কোথায় রেখেছিস হীরা? হীরা আমি... হ্যালো আকবর, তোমরা চলে এসো। হীরাটা পাওয়া গেছে, ওটা পার্সেল কোথায় ছিল? ঠিক আছে স্যার। এই সবাই চলো, হীরা পাওয়া গেছে। রাজা, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। এসব আমাদের ভাগ্যের ফের ম্যাডাম। আমরা গরিব, এমন পরিস্থিতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি বাবাকে বলে তোমাকে নতুন গাড়ির ব্যবস্থা করে দেব। তার আর কোনো প্রয়োজন হবে না ম্যাডাম, ওরা বসে আছে। আপনি যান, যান আপনি।
আমি তোমাদেরকে বেবি টেক্সি সার্চ করতে পাঠিয়েছিলাম, ওটা ভাঙতে নয়। আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এমন একটা ভুলের কারণে একটি পরিবারের অবস্থা কি হতে পারে জানো? যে বেবি ওদের রোজগারের একমাত্র উপায়, সেই বেবিকে তোমরা চোখের নিমেষে এইভাবে ধ্বংস করে দিলে। তোমরা কি মানুষ? যাও বের এখান থেকে, কর্তব্যবুদ্ধ কোথাকার। বাবা ছি, এই সমস্ত গুন্ডা বদমাশরা তোমার আন্ডারে কাজ করে এ আমি ভাববা। রাগ করিস না, মাথা ঠান্ডা কর। তুই কিচ্ছু ভাবিস না, আমি ওই বেবিওয়ালাকে নতুন একটা বেবি কিনে দেবো। তুমি ভুল করছো বাবা। রাজার মতো ড্রাইভার কারো অনুগ্রহ নেবে না, কারণ ও অনেক বড় মনের মানুষ। কলেজে ভর্তি হবার জন্য ওরা 7 লাখ টাকা চায়। 7 লাখ? হ্যাঁ ভাইয়া, উনি আরো বললেন আমি যদি ওনার বাংলোতে যেতে রাজি হই তবে সে আমাকে বিনা পয়সা অ্যাডমিশন দেবেন। আমার অ্যাডমিশন আমি চাই না ভাইয়া, আমার অ্যাডমিশন আমি চাই না। চল কবিতা, তোর চেয়ারম্যানের সাথে আমি একটু দেখা করতে চাই, আয়। আমি জানতাম তুমি আসবে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো জানা আছে। কি রাজি তো? বাংলো বাড়ির ঠিকানাটা দেবো? এই, তুমি কি বেবিতে এসছো? ওর ভাড়া দাওনি? আগে ওকে বিদায় করো। স্যার, উনি আমার বড় ভাই। ও বড় ভাই, ভাইকে নিয়ে এসছো আমাকে ভয় দেখাতে? জি না, আপনাকে ভয় দেখানোর কোন ইচ্ছা আমার নেই, কারণ আপনি একজন সম্মানীয় ব্যক্তি, একজন চেয়ারম্যান। তবে একজন চেয়ারম্যান হিসাবে আমার বোনের সাথে ওসব কথা বলা উচিত হয়নি। দয়া করে আমার বোনকে একটা সিট দিয়ে দিন, নয়তো 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 তুমি কি করবে? প্রধানমন্ত্রীর কাছে ফোন করবে? করো। কার কাছে ফোন করবে? করো। যাকে ইচ্ছে তাকে ডাকো। গুন্ডামি করতে এসছো এখানে? এই কে আছিস? ওকে বাইরে নিয়ে যা। স্যার, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে শুধু দুটি কথা বলতে চাই, একান্তে। প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই গরিব বেচারা দুটো কথা বলতে চায়, শুনেও কি বলতে চায়। এই তোমরা যাও, বাইরে যাও। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। আশা করি আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। এই না 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 না, খবরদার খবরদার। ভাই, আপনি যে কটা সিট চান আমি সে কটা সিটই দেবো। আপনি বললে আপনার পদের জন্য নতুন মেডিকেল কলেজ খুলে দেবো। আপনাকে আর কিছু বলতে হবে না ভাই, আপনি আমার চেয়ারটা একটু বসুন। না না, ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভর্তির ব্যবস্থা হয়ে গেছে। ও ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। চল। হ্যাঁ, কিন্তু ভাইয়া ওই বদমাইশটাকে তুমি কি বললে যে অমন সুন্দরভাবে সিট দিতে রাজি হয়ে গেল? ও কিছু না, আমি ওনাকে বুঝে বলাতে কাজটা হয়ে গেল। স্যার, ঘটনাটা কি? আপনি ওকে ভাই বললেন? চুপ, উনি আমার ভাই।
আমার খালাতো ভাই। হ্যাঁ মানে উনি আমার বড় ভাই। আমার ভাই মানে তোদের সকলের ভাই। যা কাছে যা। কি ব্যাপার হাসতো যে? হাসবো না? তুমি সেদিন যা করেছো না। আসসালামু আলাইকুম। আমার ভয় করছে, চলো ঘরে চলো। চলো। হাই বেবি। ভাইয়া কোথায় যাবেন বলুন? কোথায় যাবেন? নদীর তীরে, সিনেমায়, পার্কে, নাকি কোন গেস্ট হাউসে? ভাইয়া ভাইয়া ভাইয়া, আজই প্রথম আমরা বাইরে এসেছি। ওই জোর করে নিয়ে এসেছে। আমরা স্কুল জীবনে একসাথে লেখাপড়া করতাম, ওখান থেকে আমাদের বন্ধুত্ব। কবিতা আমাদের সবই জানে। বাহ, ভালো, খুব ভালো। কবিতাও সবকিছু জানে। হ্যাঁ ভাইয়া। আশ্চর্য, সংসারে ছোটখাটো কোনো কথাই তো আমার কাছে গোপন থাকে না, অথচ এত বড় ব্যাপারটা তোরা মা আর আমার কাছে গোপন করে গেলে। কে দোষ? কি ওরা একা, নাকি তুইও রাজি? ভাইয়া বাহ, বিয়ের কথা শুনে খুব খুশি। হ্যাঁ, ভাই, আমার বোনটাকে তুমি কেমন ভালোবাসো? অল্প না বেশি? জি ভাইয়া, অনেক বেশি। ঠিক আছে, আমি তোমার মা বাবার সাথে কথা বলবো। বেঁচে থাকো, বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। উঠো। বাবা, জাহানারার আজ বিয়ে হয়ে গেল। তোমার আরেকটি স্বপ্ন আজ সত্যি হয়ে গেল। বাবা, তুমি দোয়া করো বাবা, ওরা ওরা যেন সুখী হয়। কি বলছো তোমরা? জ্যাম্পস টাকা পেমেন্ট না করি হীরা নিয়ে বিদেশ চলে যাচ্ছে? হ্যাঁ বস, বিকাল 4টার সময় টাকা দেবে বলে ওরা হীরাগুলো নিয়ে গেছে, কিন্তু খবর পেলাম ওরা দুবাই যাবার টিকিট কেটেছে। আজ রাত 10টায় ওদের ফ্লাইট। শিগগিরই যাও, এয়ারপোর্ট পৌঁছবার আগেই ওদেরকে খুন করে হীরাগুলো উদ্ধার করে নিয়ে আসো। যাও। ইয়েস বস। এই চলো সবাই। প্রিয়া, কি ব্যাপার? হঠাৎ আজ শাড়ি পরেছো? সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ মা? বাইরে। কিসে করে যাবে? বেবিতে। প্রতিদিন বেবি করে যাবার কি দরকার? চলো, আমি তোমাকে নামে দিচ্ছি। না, লাগবে না। আহা মা, চলো তো। চিনতে পেরেছো? হ্যাঁ, চিনেছি। শেখর। ও তোমাকে দেখেছে? না।
রাজা, কেমন আছো? ভালো। আপনাকে নামিয়ে দিয়ে গেল উনি কে? বাবা। বাবা? আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। কি করেন উনি? ব্যবসা। ব্যবসা? চলো রাজা। আজকে আমি যেতে পারবো না, আপনি অন্য গাড়িতে যান। কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে রাজা, প্লিজ। ঠিক আছে, উঠুন। কি কথা বলবেন বলুন। রাজা, আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত দেব আমি? হ্যাঁ রাজা, তুমি। বেশ, বলুন। হঠাৎ করে তুমি যদি জানতে পারো তোমার পরম কাছের কোনো মানুষ একজন গ্যাংস্টার, স্মাগলার, সন্ত্রাসী চক্রের নেতা, তখন তুমি কি করবে? আমার মনে হয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। তুমি জানো সে কে? কে? উনি আমার বাবা। আমার আরেকটা প্রশ্ন আছে। বলুন। যদি কোনো ধনী মেয়ের কোনো গরিব ছেলের সাথে দেখা হয়, যদি সে জানে গরিব হলেও ওর মনে কোনো পাপ নেই, সে সৎ এবং চরিত্রবান, সে যদি তাকে ভালোবাসে, তাহলে ওর কি করা উচিত? সত্যি যদি মেয়েটি ওকে ভালোবাসে, তাকে বলে দেওয়া উচিত। তুমি জানো ওই ছেলেটা কে? কে? তুমি। আমি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। নামুন, নেমে আসুন, নেমে আসুন। দেখুন মেম সাহেব, আপনি যে সমাজে যে পরিবেশে বড় হয়েছেন, আমার সমাজ আর পরিবেশ তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আমি আপনার মতো বেশ যোগ্য নই। দয়া করে আমার কথা ভুলে যান। আপনি নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে বের করুন। যান, যান। রাজা, ভেবো না আমি ঠাট্টা করছি অথবা কোনো খেলা করছি। আমি রাজা, 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 যেতে চাও তবে মনে রেখো, তুমি নিজে এসে না পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি অপেক্ষা করব, সে যত ঘন্টাই হোক কিংবা যত দিনই হোক। সুখ, সম্পদ আর নারী, এর কোনোটা জোর করে পাওয়া যায় না। মজাটা হয় তখনই যখন এরা নিজেরাই এসে ধরা দেয়। পাগল করে দিল রে, তাকে ছাড়া এখন আমার বাঁচা হলো তাই। দুষ্টু মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায়, ও দুষ্টু মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায়।
রে উপায় দুষ্ট মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায় দুষ্ট মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায় মনটা কেড়ে নিল রে পাগল করে দিল রে তাকে ছাড়া এখন আমার বাঁচা হলো তাই দুষ্ট ছেলের দুষ্টুমিতে প্রাণটা যায় দুষ্ট ছেলের দুষ্টুমিতে প্রাণটা যায় মনটা কেড়ে নিল রে পাগল করে দিল রে তাকে ছাড়া এখন আমার বাঁচা হলো তাই দুষ্ট মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায় আর দুষ্ট মেয়ের দুষ্টুমিতে প্রাণটা যায় বাবা আমার মেয়ে অসুস্থ এবারের মতো মাফ করে দাও বাবা নয়তো আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না বাবা বাবা আল্লাহ বাবা ইন্সপেক্টর তুমি নতুন অফিসার হইছ আমারে তুমি চেনো না তোমার বড় সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করো ওরাই তোমারে বুঝাইয়া দিব আমি কেন পুলিশের যেমন একটা আইন আছে আমার তেমন একটা আইন আছে আমার এলাকায় আমার আইন চলে সে আমার হুকুম অমান্য করে আমি তার ওই লাইট পোস্টের সঙ্গে বান্ধা কুত্তার মতো বিদায় তুই নতুন মহিলা তোরে আমি ছেড়ে দিলাম তুই তোর কাজে যা কি বললি আমার সাথে টক্কর দিতে চাস আমি আইনের পোশাককে সম্মান করি বইলা এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করছি নইলে এতক্ষণে তোরে আমি নেংটা কইরা তার গায়ের চামড়া তুলে নিতাম এখন দেখ তোর কি অবস্থা হয় দয়া করুন ওকে মাফ করে দিন আমার লোকদের গায়ে হাত দেয় আমি তার হাত কেটে ফেলি আর চিরতর গাম বন্ধ করে দেই ও আমার লোকদের গায়ে হাত দিছে শাস্তি ওর পাইতেই হইব দয়া করুন ওকে দয়া করুন ভাইয়া সোহেল একটু চুপ কর ভাই ও ছোট মানুষ মাথা গরম ওকে মাফ করে দিন শাস্তি যদি দিতেই হয় আমি বড় শাস্তি আমাকে দিন দয়া করুন ভাই দয়া করুন তাহলে এটা নিয়ে বান্ধ ওই লাইট পোস্টের সাথে না ভাইয়া না না ভাইয়া না ভাই আমরা সহ্য করতে পারছি না ভাইয়া না আমার ভাইয়াকে ছেড়ে দাও ইন্সপেক্টর তোর বড় বড় এখন মারুম পারলে তুই ঠেকা ফুল মোহাম্মদ আমার ভাইয়ের গায়ে হাত দিবি না
তুমি কি দিয়ে তৈরি বলো তো ভাইয়া? এত অত্যাচার, এত অপমান, এত কিছুর পর তোমার রাগ হয় না? আর কত অত্যাচার তুমি সহ্য করবে ভাইয়া? আর কত সহ্য করবে? রাজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার কাছে তোকে গ্রেফতার করার ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট হিম। সোহেল এখন আসছে না কেন? মা, হ্যাঁ কবিতা, কি হয়েছে? তোমাকে অমন লাগছে কেন? জাহানারা, কবিতা এখনো ফেরেনি। এ নিয়ে টেনশন করার কি আছে মা? এসে যাবে। কিন্তু ও তো কখনো এত দেরি করে না। আহা, বসো তো। আরে জাহানারা, তুই কখন এলি? এই তো এক্ষুনি। কি হয়েছে মা? কবিতা এখনো ফেরেনি। কবিতা এখনো ফেরেনি? এত রাত হয়ে গেল। ইন্সপেক্টর বাচ্চা, তুই আমার অ্যারেস্ট করছিলি। 60 দিনের মধ্যে আমি বাইরে আইছি। আরে জেলখানা তো আমার জন্য গেস্ট হাউসের মতো, আমি যাই আর আসি। আমি তোর ভাইরে মারছিলাম বলে তুই আমারে 4 দিন জেল খাটাইছিলি। অহন যদি তোর বোনের আমি ছিঁড়ে বিড়ে খাই, ওই তুই কি করবি? তোর মা না হয় একটা ছেলের হাতে পায়ে ধরে ওর বিয়া দেবো, আমার না হয় 4 দিনের জায়গায় 8 দিন জেল খাটাবি। কিন্তু আমার আমি যেই দিন ওই জেলখানা থেকে বাইরে আমু, সেই দিন কুস্তি সদ্য শেষ করে দেবো। ওই ফুল মোহাম্মদ, আমি তোকে শেষ করে ফেলবো। ওই ইন্সপেক্টর, দাঁড়া দাঁড়া, ওই দেখ। ভাইয়া, শহর উপরে যা, উপরে যা।
মোহাব্বত, আজকের পর যদি তোদেরকে কখনো এই এলাকায় দেখি, আমি তোদের সবাইকে জ্যান্ত কবর দেব। ভাইয়া, 4 জনকে আমি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে রেখে এলাম। ওরা সবাই এখন মৃত্যু পথযাত্রী। ওদের মধ্যে ফুল মহব্বতের যে অবস্থা, তাতে যে কোনো সময় সে মারা যেতে পারে। গুন্ডা তোমার বেবি ট্যাক্সি ভেঙে গেল, তুমি কোনো কথা বললে না। গুন্ডা তোমার বোনকে বাজে কথা বললো, তুমি কোনো উত্তর দিলে না। ওরা তোমাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটালো, তুমি মুখ বুজে সহ্য করলে। সমস্ত অত্যাচার এমন ভাবে মেনে নিলে মনে হলো মার খাবার জন্যই তোমার জন্ম হয়েছে। শত অপমানেও যে লোকের মুখ দিয়ে একটি কথা বের হতো না, আজ হঠাৎ করে সেই লোক এত শক্তি পেল কোত্থেকে? ডক্টর বলেছে যে টেকনিকে ওদেরকে পেটানো হয়েছে সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভাইয়া, সত্যি করে বলো, বলো তুমি কে? আগের জীবনে আসলে কি তুমি নিজেও কোনো সন্ত্রাসী ছিলে, কোনো ক্রিমিনাল ছিলে? বলো ভাইয়া, সব আমাকে। শোনো ভাইয়া, ওদের মধ্যে যদি কেউ মারা যায় আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। মুখ সামলে কথা বল। ভুলে যাচ্ছে রাজা তোর বড় ভাই। ওর মতো ছেলেকে পেটে না ধরো যে আমি ওর মা হতে পেরেছি, এটাই আমার জীবনের পরম সৌভাগ্য। তোদের জন্য এই সংসারের জন্য যা করেছে, তোদের গায়ে চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও সেদিন শোধ হবে না। জানি মা, জানি, কিন্তু যেভাবে ভাই ওই লোকগুলোকে পিটিয়েছে, একজন পুলিশ অফিসার হিসেবে সব সত্য জানার অধিকার আমার আছে। না, নেই। কতকগুলো গুন্ডা এসে প্রকাশ্যে তোর বোনের গায়ে হাত দিল, ওর ইজ্জত নিয়ে ছিনে মেরে খেলতে চাইলো। ওদের প্রতিহত করে রাজা কোনো অন্যায় করেনি, রাজা তো শুধু ওদের পিটিয়েছে। আমি হলে ওদের খুন করে ফেলতাম, খুন করে ফেলতাম। মা, হ্যাঁ, তোর পুলিশগিরি দেখাতে হয় বাড়ি বাড়ি গিয়ে দেখাবি। যা, ঘরে এসে বড় ভাইকে যদি বড় ভাইয়ের সম্মান দিতে না পারিস তাহলে তুই আর ঘরে আসবি না। আমি মনে করবো আমার একটি মাত্রই ছেলে, সে হচ্ছে রাজা, শুধু রাজা। বলো তুমি কে? বলো তুমি কি ছিলে? বলো তুমি কে? শাহ, হানিফ শাহ। সুলতান ভাই আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি যদি রাজি থাকেন আজ রাত 12টায় হোয়াইট হাউসের সামনে চলে আসবেন। কেমন আছো রাজা? ওই হানিফ শাহ, এখন আমি রাজা নই, রাজা নই, রাজা নই, এখন আমি সুলতান রাজা। ও সুলতান, সুলতান রাজা। তা বলো, কেন তুমি আমার সাথে দেখা করতে এসেছো? কি চাও তুমি আমার কাছে? বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? হারিফ শাহ, তুই আমাকে কি সাহায্য করবি? কি সাহায্য করবি? আমাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ। আমি শুধু তোকে বলতে এসেছি, এই অন্ধকার, তুই আমার শত্রু আর আমি তোর। আমি তোকে মারবো। এখানে কোনো সাধারণ মানুষ নেই। বল, তারপরে তুই সাধারণ মানুষের রক্ত নিয়ে কেন হোলি খেলতে চাস? সুলতান, সাধারণ মানুষকে তুই ভালোবাসতে পারিস, আমি না। ওদের রক্ত নিয়ে খেলা করাই আমার ব্যবসা। সাধারণ মানুষের দাম আমার কাছে একটা কুত্তার চাইতে অনেক কম। হারিফ শাহ জানে। তারপরও শেষবারের মতো আমি তোকে বোঝাতে এসেছি, এখনো সময় আছে। ওই বদমাশের রাস্তা তুই ছেড়ে দে। সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা তুই বন্ধ কর, বন্ধ কর। যদি না করি তাহলে? শোন হানিফ শাহ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি তোর সমস্ত পাপ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ না করিস,
আগামী 7 দিনের ভিতর আমি তোকে খতম করে দেব। তোর সমস্ত অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। রাজা, মুখ সামলে কথা বল। তুই জানিস হানিফ শাহের শক্তি আর ক্ষমতা কত বিশাল? দেশের মন্ত্রী, মিনিস্টার, আইজি, পুলিশ, আইন প্রশাসন সব ওনার হাতের মুঠোয়। বাবা, আমাদের ভেতর তুমি এসো না, তুমি এসো না। রাজা, মোস্তফা, থামো থামো থামো। শোন সুলতান, তুই এখনো ছেলে মানুষ। তুই তো আমাকে 7 দিনের সময় দিয়েছিস, আর আমি এখন 7 সেকেন্ডে তোকে বুঝিয়ে দেব আমি কত ভয়ঙ্কর। তুই শুধু একটু তোর মাথার উপর চেয়ে দেখ। লুক, আরে হারামখোর, তোর মতো শয়তানকে যে টক্কর দিতে হলে আমাকেও যে ইবলিস হতে হবে সে কি আমি জানি না ভেবেছিস? হ্যাঁ, তাকা, তুই তোর মাথার উপর একবার তাকিয়ে দেখ। দেখ, হ্যাঁ হানিফ শাহ, সুলতান রাজা আমার নাম। আল্লাহ মানুষকে সব দেন, অর্থ, প্রাচুর্য, ক্ষমতা। হাত ধরে উনি তাকে আকাশে উঠিয়ে নেন, কিন্তু বেঈমানের হাত একদিন না একদিন উনি ছেড়ে দেন। তোর বেলা তো তাই হবে। মনে রাখিস, সময় আর 7 দিন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। মোস্তফা, তোমার কারণে সেদিন যদি তোমার পিতৃস্নেহ উঠতে না উঠত, সেদিনই আমি রাজাকে শেষ করে দিতাম। ওই দিন সবার চোখের সামনে আমি কুত্তার মতো গুলি করে মারতাম। ব্যাস, সব কেচ্ছা ওখানেই খতম হয়ে যেত। তাহলে আজ আমাকে এদিনের মুখোমুখি হতে হতো না। আজই আমি ওকে শেষ করে দেবো। স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার। না, তোমাকে আর কোনো সুযোগ দেব না। ওকে আমি নিজ হাতে খতম করব। স্যার প্লিজ দয়া করুন, আর একটা সুযোগ আমাকে দিন স্যার। আমি ওকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করব। শোনো বস্তিবাসীরা, 5 মিনিটের মধ্যে বস্তি খালি না করে দিলে আমি সবাইকে গুলি করে হত্যা করব। এখনো সময় আছে, সবাই বেরিয়ে এসো। বস্তি খালি করে দাও। বস্তিবাসী বস্তি ছেড়ে যাবে না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আজ তোদের কাউকে আমি বাঁচতে দেব না। না, আমি সেই মুহূর্তে জানে মেরে ফেলবো শুয়োরের বাচ্চা। স্যার, ও আমার ছেলে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওকে মাফ করে দিন প্লিজ, দয়া করুন। যা যা, সরে যা, যা বলছি। সন্ত্রাসী, যে দেখ এখনো বেঁচে আছে কিনা। তুই ছাড়িস না রাজা। এই যুদ্ধ তুই চালিয়ে যা রাজা, তুই চালিয়ে যা। কথা বল সুলতান, কথা বল। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله
ورسوله রাজা ভাই রাজা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ রাজা ভাই রাজা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ রাজা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ রাজা না আজ থেকে সুলতানের রক্তে এক নতুন রাজার জন্ম হয়েছে তার নাম সুলতান রাজা বাবা বাবা আজ তুমি প্রথম আমার বাড়িতে এসেছো এই কে কোথায় আছিস যা কাউকে ডাকতে হবে না আমি একান্তে তোর সাথে কিছু কথা বলতে চাই রাজা নিজেকে তুই কি মনে করিস আগুন নিয়ে খেলতে নেমেছিস তুই জানিস না হানিফ শাহর মতো ভয়ঙ্কর সন্ত্রাসী এদেশ আর একটিও নেই হানিফ শাহর পথের কাঁটা হয়ে দাঁড়ালে সে তার আপন মাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করবে না সে এমন লোক আর সব জেনেও তুই নিজের জীবন নিয়ে খেলতে চাইছিস বাবা এ পথে তো আমি আসতে চাইনি এ পথে আমাকে নামিয়েছে ওই হানিফ শাহ বিনা দোষে সে আনোয়ার সুলতানকে খুন করেছে বিনা অপরাধে সে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সব যেন কোনো বিবেকবান মানুষ চুপ করে বসে থাকতে পারে না বাবা আমিও পারি না হানিফ শাহ তোমার বস হতে পারে সে আমার বস না শহরে এসে আমি যখন না খেয়ে অসহায়ের মতো পথে পথে ঘুরছিলাম তখন সেই আমাকে আশ্রয় দিয়েছিল একবার ওর নিমক খেয়েছে তো তাই বেঈমানি করতে পারি না কিন্তু রাজা তোর কিছু হয়ে গেলে যে আমি সইতে পারবো না বাবা বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীতে এর চাইতে বড় শাস্তি আর হয় না বাবা আমি যে আমার ছেলের লাশ দেখতে চাই না যাও বাবা নিশ্চিন্তে ফিরে যাও হানিফ শাহর মতো শয়তানের হাতে তোমার ছেলের মৃত্যু হবে না বাবা বেঁচে থাক বাবা 1000 বছর তুই বেঁচে থাক বাবা সুলতান রাজি হয়েছে ড্রাইভার গাড়ি চালাও সুলতান রাজা ওনাকে ভেতরে পাঠিয়ে দাও আসুন সাহেব বসুন থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখানে বসতে আসিনি আমি জানতে এসেছি কেন আমার লোকজনদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি বা আমার কোন লোকজন সন্ত্রাসী নয় ওরা কোন নিরীহ মানুষের গায়ে হাত দেয় না কারোর উপর অত্যাচার করে না আমার কোন লোকজন কাউকে খুন করেনি কোন মেয়ের ইজ্জতের উপর হাত দেয়নি এইসব করে ওই শয়তান হানিফ শাহ এবং তার লোকজন সারা শহরে প্রতিটি অসহায় গরিব বস্তিবাসী তার সাক্ষী আর সব যেন আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না কেন 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 হ্যাঁ কেন আপনারা ওকে ভয় করেন ও একজন সন্ত্রাসী খুনি তাই হ্যাঁ ওর পকেটে টাকা আছে ওর হাতে ক্ষমতা আছে
তাই কি ওকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন, ওকে বাঁচাতে চাইছেন? স্যার, হানিফ শাহকে আপনারা ভয় করতে পারেন, চাকরি মায়া জীবনের ভয় আপনাদের থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি তাই করি, আমার এই মন, আমার এই বিবেক আমাকে যা করতে বলে। এই দেখুন, সুলতান গার্মেন্টস, সুলতান হাউসিং, সুলতান টেক্সটাইল। আমার লোকজন পাপের টাকা খায় না, ওরা নিজেরা সৎভাবে শ্রম দিয়ে পেটের ভাত জোগাড় করে। ভাত আমি জানি। আমার সমস্ত লোকজনদেরকে গ্রেপ্তার করেছেন ওই হানিফ শাহর নির্দেশে, তার হুকুম তামিল করতে। কিন্তু এবার 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 আমি কিছুই বলবো না। শুধু মনে রাখবেন, আমি কোনদিন আপনাদের করার কথা ছিল, এখন সিদ্ধ আপনাদের। সুলতান না হানিফ শাহ, না অন্যায়, সিদ্ধান্ত হবে আপনাদের। ওকে, and goodbye. আব্বু, থ্যাংক ইউ। আমুদা, আব্বু ধরো। স্যার, টেক ইট। কি খবর মোস্তফা? সুলতান তার লোকদের ছাড়িয়ে নিয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, পুলিশ প্রশাসন এখন সম্পূর্ণ সুলতানের পক্ষে। ও শিট! ঠিক আছে, শহরের সমস্ত কালোবাজারি লিডারদের নিয়ে জরুরি একটা মিটিং ডাকো। আর হ্যাঁ, ওই মিটিং এ অবশ্যই সুলতান যেন থাকে। জি স্যার। জেন্টলম্যান, আমরা সবাই জানি এই দেশের সমস্ত কর্মকাণ্ডের নায়ক হচ্ছি আমরা। দেশের অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সব নিয়ন্ত্রিত হয় আমাদের হাতে। আপনারা জানেন, ঘরের ভেতরে যখন ঝগড়া হয় তখন লাভ হয় অতিথিদের, কারণ তখন তারা কথা চালাচালির সুযোগ পায়। তেমনি যখন অপরাধ জগতের লোকজনদের মধ্যে ঝগড়া হয় তখন আনন্দ হয় পুলিশের। আজ যদি আমরা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তাই আমি প্রস্তাব করছি, আজকের পর আমরা একজন আরেকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব না, একজন আরেকজনের ব্যবসায় হাত দেব না। তাহলে নিশ্চিন্তে আমরা উপার্জন করব লক্ষ লক্ষ টাকা। হানিফ শাহ, টাকা উপার্জন করার জন্য আমি দল হইনি। তোকে সর্বশান্ত করে আমার সংগ্রাম। এখনো সময় আছে হানিফ শাহ। আনোয়ার সুলতানের কবরে যে ক্ষমা চেয়ে পুলিশের কাছে সারেন্ডার কর, নয়তো এই শহর ছেড়ে পালিয়ে যা। এত দূরে পালাবি যাতে আর কোনোদিন আমার চোখের সামনে পড়তে না হয়। যে যুদ্ধ আমি ঘোষণা করেছি তার শেষ মাত্র একটাই, হয় তোর ধ্বংস, না হয় আমার মৃত্যু। আমার মৃত্যু। আর আপনাদের সবাইকে বলছি, ওই হানিফ শাহকে ভয় না করে আমার সঙ্গে চলে আসুন। আরে আমি আপনাদেরকে শেল্টার দেব। আমি একবার যা বলি তা 100 বারের সমান। মুস্তফা, শেখর, 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 শেখর। দুঃখী জনের দুঃখ দেখে তাদের যার প্রাণ, গরিব দুঃখীর জন্য করে অকাতরে দান। দুঃখী জনের দুঃখ দেখে কাজের মান, সুলতান সুলতান সে যে সুলতান, সুলতান সুলতান। দুঃখী জনের দুঃখ দেখে কাজের যার প্রাণ, গরিব দুঃখীর জন্য করে অকাতরে দান।
এই দুনিয়ায় নেই তো কেউ এমন মেহেরবান সুলতান 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 সে যে সুলতান 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 সে যে সুলতান ভাই আপনি মানুষ নন, আপনি ফেরেশতা। আমরা সবাই হানিফ শাহর মতো শয়তানের হাত থেকে মুক্তি পাবার অপেক্ষায় ছিলাম, কিন্তু এতদিন কেউ সাহস করেনি। আজ শহরে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সমস্ত অসহায় মানুষগুলো আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছে। আমরা চাইছি এবার আমরা সবাই মিলে জমজমাট ভাবে আপনার জন্মদিন পালন করব। এই উপলক্ষে আমি ইতিমধ্যে চমককুটির ভাড়াও করে ফেলেছি। সুলতান ভাইয়ের অনুমতি ছাড়া কোন জায়গা ভাড়া করার সাহস তুমি কোথায় পেলে? আহমেদ, ঠিক আছে, ও যখন এমন ভাবে চাচ্ছে মনের মতো করে ওকে অনুষ্ঠান করতে দাও। বেশ, তুমি যাও। সুলতান ভাই, আমার মনে হয় ওকে বিশ্বাস করা আমাদের উচিত হচ্ছে না। ওর চেহারায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেঈমানির ছাপ। কিন্তু কিন্তু তাই বলে ভয় পেলে তো চলবে না। সব সময় শত্রুর উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাও, অনুষ্ঠানে যাওয়ার আয়োজন করো। সুলতান, আমাকে মাফ করে দিন। আমি এর জন্য দায়ী নই, দায়ী হানিফ শাহ। সেই আমাকে পাঠিয়েছে। ওর কথা যদি না শুনতাম সে আমাকে মেরে ফেলতো। মেরে আমও তাকে ফেলতে পারে, কিন্তু যা হানিফ শাহর কাছে গিয়ে বলবি ওকে দেওয়া 7 দিনের মধ্যে বাকি আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আমি ওকে প্রাসাদের চূড়া থেকে রাস্তায় নামিয়ে ফেলব। আমার নাম সুলতান রাজা। আমি একবার যা বলি তা 100 বারের সমান। যা যা। কথা অনুযায়ী হাউজিং থেকে সব লোক সরিয়ে দিয়েছে। হানিফ শাহ নিজ হাতে ওখানে বোম ফিট করেছে। ওকে করতে দাও। সুলতান ভাই, হানিফ শাহ আমাদের সমাজ কল্যাণ কেন্দ্রে বোম ফিট করেছে। ওকে করতে দাও। সুলতান ভাই, এবার হানিফ শাহ বোম ফিট করেছে টেক্সটাইল মিলে। এখনো আমরা কিছুই বলবো না? না না, ওকে কিছুই বলবো না। তাদের সবাইকে শেষ করে দিয়েছি, সঙ্গে তোর সমস্ত সম্পত্তিও। হ্যাঁ সুলতান, আমি একাই তোর জন্য যথেষ্ট। এই দেখুন স্যার, এই দেখুন। সুলতান ভাই, সব সমস্ত নিউজ পেপারে ছাপা হয়ে গেছে। হানিফ শাহকে ফোন লাগাও। মোস্তফা, পুলিশ কমিশনারের সাথে মিটিং এর ব্যবস্থা করো, আর আমাদের পুরনো সব প্রিন্সিপালদেরকে ফ্যাক্স করে দাও। ইয়েস স্যার। হানিফ শাহ। সুলতান, আজ সকালে বোধহয় খবরের কাগজ দেখিস নে, তাহলে এত নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারতি না। পারিস না, আমার একটি লোক
আমার একটি লোকের তুই ক্ষতি করতে পারিসনি। আমার নাম সুলতান। আমি বলেছিলাম তোকে গুনে গুনে 7 দিনের মধ্যে শেষ করব। আজ হচ্ছে সেই 7ম দিন, সেই আনন্দের দিন, বড় শান্তির দিন। সুলতান, আমি আরো বলেছিলাম ভালো লোককে আল্লাহ কষ্ট দেবে সাময়িক, কিন্তু তার হাত ছেড়ে দেবে না। খারাপ লোককে সব দেবে, কিন্তু সময় মতো হাত ছেড়ে দেবে। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আজ তোর পালাবার পথ নেই হানিফ শাহ। পুলিশ আসছে তোকে গ্রেপ্তার করার জন্য। বাহ সুলতান, বাহ। সত্যি স্বীকার করছি তুমি জিতে গেছো। তবে মানুষ যতই চালাক হোক না কেন, একটা না একটা ভুল সে করেই। তুমিও করেছো, আর সেটা হলো তোমার বাবা এখন আমার কাছে। বাবা? পুলিশ আসার আগেই 5 মিনিটের মধ্যে তুমি যদি এখানে না আসো, তাহলে পৃথিবীতে বাবা বলে ডাকার মতো আর কাউকে পাবে না। আই এম সরি মুস্তফা, আই এম রিয়েলি সরি। রাজা, রাজা, মুস্তফা, রাজা তুই চলে যা, চলে যা এখান থেকে। বাবা, বাবা, হানিফ শাহ! খবরদার, এই ঘটনা কেউ যেন জানতে না পারে। হানিফ শাহকে বলবি সুলতান ওর স্ত্রীকে খুন করেছে। সুলতান সাহেব ছাড়ুন, ছাড়ুন, প্লিজ ছাড়ুন, ছাড়ুন সুলতান সাহেব, ছাড়ুন। বাবা, 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 এভাবে আমাকে ছেড়ে তুমি যেও না বাবা। আমি মরে যাচ্ছি, সেজন্য আমার কোনো দুঃখ নেই বাবা। এটাই তো হবার কথা ছিল রে। তোর কাছে আমার একটাই অনুরোধ বাবা,
তুই এই সন্ত্রাসের রাস্তাতে ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে দূরে চলে যাবি, শুরু করবি এক নতুন জীবন। খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পথ থেকে তুই দূরে সরে যাবি। বাবা, আমি তো পারলাম না। বল বাবা, সোহেলকে তুই পুলিশ অফিসার বানাবি, কবিতাকে ডাক্তার বানাবি, জাহানার আগে ভালো পাত্র দেখে বিয়ে দিবি, তোর ভাই বোনদেরকে তুই মানুষ করবি। বল বাবা, কথা দে, কথা দে। হ্যাঁ বাবা, বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি তোমার সব কথা রাখবো বাবা, সব কথা রাখবো বাবা। বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা, বাবা, বাবা কথা বলো বাবা। তোর কাছে আমার একটাই অনুরোধ বাবা, তুই এই সন্ত্রাসের রাস্তাতে ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে দূরে চলে যাবি, শুরু করবি এক নতুন জীবন। খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পথ থেকে তুই দূরে সরে যাবি। আহমেদ, বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সুলতানের জীবনও শেষ হয়ে গেল। আজ থেকে শুরু হবে আমার নতুন জীবন, নতুন জীবন। भैया, 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 আমি এইমাত্র হাসপাতাল থেকে ফিরলাম, ওরা এখন সবাই বিপদমুক্ত। মা, মা, এই খুশির সংবাদ চারিদিনকে দিতে হবে। কাকে? পরে বলবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ প্রিয়া? বাইরে। যেখানে খুশি তুমি যেতে পারো, কিন্তু এই বেবিওয়ালার কাছে নয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ভেবেছো, আমি ওর কাছেই যাচ্ছি, তবে ফিরে আসার জন্য নয়। প্রিয়া! হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। প্রিয়া, মা আমার, তুই আমার একমাত্র মেয়ে। ভুলে যাও বাবা, তুমি আমার কথা ভুলে যাও। যাকে খুশি দিয়ে তুমি বিয়ে করতে পারো না, সেই সব কিছু তোমার নামে। বাবা, ঘরে যাও প্রিয়া, কাল সকাল 9টায় তোমার বিয়ে। এই হচ্ছে তোমার হবু স্বামী। এই ইডিয়েটটা বাকি জীবন আমার ঘর জামাই হয়ে থাকবে, ব্যাস। আমার সয় সম্পত্তিও থাকবে সহি সালামতে। ছি বাবা, আমাকে বাঁচাও রাজা, এই বিয়ে আমি করবো না। বিশ্বাস করো রাজা, তোমাকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হলে আমি বাঁচবো না। আমি আত্মহত্যা করবো রাজা, আমি আত্মহত্যা করবো রাজা, আমি আত্মহত্যা করবো। বলো মা, কবুল। বলো, বলো মা। আমাকে বাঁচাও রাজা, তুমি নাহলে আমি আত্মহত্যা করবো। বলো মা, কবুল। আমাকে বাঁচাও রাজা, তুমি নাহলে আমি আত্মহত্যা করবো।
বলো মা কবুল, বলো বলো মা কবুল। কবুল বলো মা, বলো বলো মা, বলো মা কবুল বলো মা, বলো বলো মা, বলো কবুল বলো মা, বলো সুলতান। সুলতান চেয়েছি এমন করে মানুষ জীবন চায় যেমন করে তোমাকে নিয়েই আমি বাঁচব বলে জীবনকে বাজি ধরেছি ও প্রেম দিয়ে জয় করেছি ভরা তো ভালোবাসা এক জন্মে কি মিটবে আশা অন্তরে আছে যত চাওয়া তার চেয়ে বড় তোমায় পাওয়া
করেছি, ও প্রেম দিয়ে জয় করেছি। তোমাকে চেয়েছি এমন করে, মানুষ জীবন চায় যেমন করে। তোমাকে নিয়ে আমি বাঁচব বলে জীবনকে বাজি ধরেছি। প্রেম দিয়ে জয় করেছি। তোমাকে চেয়েছি এমন করে, মানুষ জীবন চায় যেমন করে। তোমাকে নিয়ে আমি বাঁচব বলে জীবনকে বাজি ধরেছি। ও প্রেম দিয়ে জয় করেছি। বস, সুলতান মরেনি, সে এখনো বেঁচে আছে। কুখ্যাত হানিফ স্যার জেল ভেঙে পলায়ন গত 5ই মে। বস, বস, আপনি আপনি এতদিন পর আপনার সঙ্গে দেখা করতে আমি কত চেষ্টা করেছি। সব সময় আপনার কথা মনে করতাম বস, আপনার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি। আমি জানতে এসেছি আমার বউ বাচ্চাদের সেদিন কে খুন করেছিল। সুলতান বস, সুলতান। সুলতান? জি জি বস, ওই বেটা সুলতান ভাবি আর বাচ্চাকে মেরে সমস্ত টাকা পয়সা নিয়ে এখন এই এলাকায় পালিয়ে এসেছি বস। ও তাই? জি বস, জি। রমন, বস, বস, আমার ভুল হয়ে গেছে বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন বস, আমাকে মাফ করে দিন। আমি সুলতান না, আমি কাউকে মাফ করতে জানি না, শুয়োরের বাচ্চা। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি শেখর সাহেবের বাসা থেকে বলছি। এখানে খুন হয়েছে। খুন? কি বললেন? খুন হয়েছে শেখর সাহেবের বাসায়? হ্যালো, হ্যালো। রাজা ভাই দেখেন, হানিফ সাহেব জেল ভেঙে পালিয়েছে। আমি জেল ভেঙে পালিয়েছি সেটা জানার আগেই সুলতানের ফ্যামিলির সবাইকে আমার কাছে ধরে নিয়ে আয়।
প্রিয়া, প্রিয়া, কি বাবা? ভাই, বাবা, রাজা ভাই, রাজা ভাই, হানিফ শাহ, খালাম্মা, জাহানারা, কবিতা, প্রিয়া সবাইকে তুলে নিয়ে গেছে। আর দীপুল, কি হয়েছে? দীপুল মারা গেছে। দীপুল মারা গেছে? হ্যাঁ, সুলতান নামের কাউকে আমরা চিনি না। সুলতান নামের কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কে সুলতান? কিসের সুলতান? কেন? তোমার জানের জান সুলতান রাজা। ওরা কি বলছে ভাবিজান? রাজার সম্পর্কে আপনি ওদেরকে কিছুই বলেননি। আপনার ছেলে দুর্ধর্ষ রাজা, সুলতান রাজা। সোহেল স্যার, তুমি হয়তো জানতে পেরেছো তোমার ভাই রাজাই হচ্ছে সুলতান রাজা। স্যার, হ্যাঁ সোহেল, তোমাকে আমি কিছু সত্য কথা বলবো, এসো আমার সঙ্গে। ফারুকসার ঘরের চারিদিকে বোমা পাতা আছে, তোরা পরিষ্কার কর, আমি ওদিকে দেখছি। যা, কুইক! হানিফ শাহর গাড়ির খোঁজ পাওয়া গেছে। ইজ ইট? লেটস মুভ।
সুলতান এসো। বাইরের আওয়াজ শুনি বুঝতে পেরেছি সুলতান আসছে। হ্যাঁ হানিফ শাহ, হ্যাঁ আসতে একটু দেরি হয়ে গেল। বাইরে অনেক বোম ছিল তো, তাই পরিষ্কার করে এলাম। সব বোম এখনো পরিষ্কার হয়নি সুলতান, কারণ তোমার মা, বোন আর প্রিয়তমাকে তুমি বাঁচাতে পারবে না। লোক হানিফ শাহ, এখন তুমি সুলতান নাও, এখন তুমি রাজা, শুধু রাজা।
রাজা, সুলতান রাজা। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও, না জেনে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে পাগল ভাইয়া, রাজা, রাজা, প্রিয়া, আমাকে তুমি ভুলে যাও প্রিয়া। আমার মতো সামান্য লোক তোমার স্বামী হতে পারে না। না, আমার স্বামী কোনো খুনি সন্ত্রাসী হতে পারে না। ওর মতো ভালো মানুষ হয়ই না।